এই হঠাৎ করে আমরা শেখ হাসিনার পতনের পরে এই ডিপ স্টেট পলিসি এই জিনিসগুলো শুনতে পেলাম, এবং যার সোজা বাংলা যদি করা হয় তাহলে ধরা হবে যে আমেরিকা তাদের কিছু তাবেদার এনজিও আছে ওই দেশ এবং বাংলাদেশ, প্লাস তাদের যে সামরিক শক্তি আছে, পেন্টাগন আছে, সিআইএ আছে, এবং তাদের অন্য সফট পাওয়ারগুলো আছে, তাদের তাবেদার অনেকগুলো মিডিয়া হাউস আছে, তাদের এজেন্ট বিভিন্ন সেনাবাহিনীর মধ্যে, পুলিশ বাহিনীর মধ্যে, সরকারি কর্মকর্তার মধ্যে তাদের অনেকগুলো এজেন্ট কাজ করে। এখন যেভাবে ইরান ইসরায়েল যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি কাউন্টার এজেন্ট, তো এই এজেন্টগুলো দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে তারা যে কাজটি করে একটা দেশে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করে, মানে সরকার যেন তাদের কথার বাইরে যেতে না পারে, এই জন্য সরকারের উপরে চাপ প্রয়োগ করে এই ডিপ স্টেট দিয়ে। দুই নম্বর হলো যে এই ডিপ স্টেট যে থিওরি, এই থিওরির মাধ্যমে যদি কোনো সরকার আমেরিকার স্বার্থ রক্ষা করতে না চায়, আমেরিকার অবাধ্য হয়, তাহলে সেই সরকারটিকে ক্ষমতা থেকে ফেলে দেওয়া হয়। আমেরিকান ডিপ স্টেট সম্পর্কে শুনি, ইউনুস সরকারের কথা শুনেছি, তার আশেপাশে কিছু লোকের নামও আসে যে তারা তার সরকারটাকে নিয়ন্ত্রণ করতো, কয়েকজন উপদেষ্টা এবং তারা মিলে তাদেরকে এই ডিপ স্টেট 29 সাল পর্যন্ত থাকতে বলেছিল। আসলে বিষয়টা কি, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি জনাব গোলাম মোহাম্মদ আলী। আমরা এই পাক ভারত উপমহাদেশে জনাব ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তার মুখে এই প্রথম ডোনাল্ড লু, প্রথম ডিপ স্টেট এই বক্তব্য শুনি, এবং তারই ধারাবাহিকতায় যখন শ্রীলঙ্কাতে দেখলাম ক্ষমতার পট পরিবর্তন হলো আর বাংলাদেশে উত্তাল হয়ে গেল, তখন আমরা সবাই ধরে নিলাম যে বাংলাদেশে হয়তোবা ডিপ স্টেট আছে। কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প নিজে ক্ষমতায় এলেন, ক্ষমতা আসার পর তিনি যখন বললেন যে বাংলাদেশের রেজিম পরিবর্তনে আমেরিকার ডিপ স্টেট কাজ করেছে এবং এখানে এই এনজিওর মাধ্যমে এত মিলিয়ন ডলার বাংলাদেশকে দেওয়া হয়েছে, আমরা এই নতুন সরকার এই ডিপ স্টেটের পেছনে আর টাকা খরচ করব না এবং কোনো দেশের রেজিম পরিবর্তন করার জন্য আমরা আর বিনিয়োগ করব না। তখন থেকে আমরা সবাই হই হই রই রই করে উঠলাম যে হায় হায়, এ কি হলো, কে এই ডিপ স্টেট, কারা এর সাথে জড়িত, কারা এই সমস্ত কাজকর্ম করছে। তো যাই হোক, সেভাবে যখন আমাদের দেশে তো যা হয় কি, ক্ষমতা যার হাতে থাকে সবাই তার পক্ষে কথা বলে, এবং রাষ্ট্র শক্তির এমন কতগুলো অর্গান থাকে যে আমরা কথা বলতে গেলে, লিখতে গেলে 10 বার চিন্তা করি কখন গুম হব, কখন জেলে যাব। তো যার জন্য আমরা সবই বুঝতাম ইনুস জমানাতে, কিন্তু ইনুস সাহেব যে একটা আমেরিকার চর ছিলেন এবং ডিপ স্টেটের একটা এজেন্ট ছিলেন, ওই কথাটা আমরা জোরালোভাবে ওইভাবে আসলে বলতে পারিনি, যেভাবে আমরা এখন যদি কেউ শক্তিশালী কোনো পদ পদবিতে থাকে আমরা এটা বলতে পারছি না যে অমুক অমুক লোক আসলে ডিপ এজেন্ট হিসেবে আমাদের সন্দেহ হচ্ছে। তো যাই হোক, এখন একথা ধ্রুব সত্য যে শেখ হাসিনার পতন থেকে শুরু করে অন্য সবকিছুর পিছনে ভারতের একটা হাত ছিল, আমেরিকার একটা হাত ছিল, পাকিস্তানের হাত ছিল, চীনের হাত ছিল, এবং সব মিলিয়ে টোটাল যে পলিসি, এর মধ্যে মেজর স্টেক হোল্ডার পতনের পেছনে ছিল ডিপ স্টেট পলিসি। তো সেই ডিপ স্টেট পলিসি এখনো সম্ভবত তারা অ্যাক্টিভ আছে, এবং অ্যাক্টিভ থাকার কারণে কি হলো, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া তারা যে কথাগুলো বলছেন মূলত বর্তমান সরকারকে একটা চাপ প্রয়োগ করার জন্য বা ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলছেন, যে আপনাদের সঙ্গে লন্ডনে আমাদের যে বৈঠক হয়েছিল, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, পর্দার আড়ালে আপনাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাদের সালাউদ্দিন সাহেব, আপনাদের বিভিন্ন লোকের সঙ্গে যমুনার বাইরে বিভিন্ন জায়গায় আমাদের অসংখ্য বৈঠক হয়েছে। তো সেখানে তো আমাদের একটা মোটামুটি সমঝোতা হয়েছিল জুলাই সনদের ব্যাপারে, সমঝোতা হয়েছিল জাতীয় সরকারের ব্যাপারে, সমঝোতা হয়েছিল রাষ্ট্রপতির ব্যাপারে, বিভিন্ন বিষয়ে। তো এখন সরকার তো ক্ষমতা আসার পরে একটাও মান্য না করে খালি কথায় কথায় শেখ হাসিনার জমানের মতো এই সংবিধান এটা সংবিধানের বাইরে যাওয়া যাবে না। তো এইগুলো শুনে না ওদের খুব রাগ হচ্ছে, মেজাজ গরম হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ করে এত শক্তিশালী হয়ে গেছো, তাহলে গোপন কথা সব ফাঁস করে দেবো, বাড়াবাড়ি করলে গোপন কথা ফাঁস করে দেবো। তো ওই যে গোপন কথা ফাঁস করে দেবো, ওটা তো সরাসরি বলতে পারে না, এই জন্য এই যে ডিপ স্টেট যে পলিসি, সেই পলিসির কথা বলে মূলত তাদেরকে ভয় দেখানো হচ্ছে, সরকারকে বাগে আনার একটা চেষ্টা করা হচ্ছে। আপনি বলছিলেন সরকারকে একটু ভয় দেখানোর চেষ্টা করছে ডিপ স্টেটের নাম দিয়ে। জি 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 জি।
জি। তো আপনি অলরেডি আমরা একটা জিনিস তো জেনে গেলাম যে গণভোট নিয়ে বিএনপি, মানে আমরা যদি এরকম বলি যে বিএনপি কে যেরকম 14 ঘাটের পানি খাওয়ানো হয়েছিল, একরকম ঘুরিয়ে পেঁচিয়ে গণভোটে, এখন বিএনপির সুযোগ পেয়ে এই গণভোট অলরেডি তো তারা বলে দিয়েছে আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আইনমন্ত্রী বললেন এটা অকার্যকর। আমার জানা আছে গতকালকে পার্লামেন্টে হান্নান মাসুদ নিজে উনি সর্বকনিষ্ঠ এমপি বললেন, অনেকটা আপনার এলাকার কাছাকাছি বাড়ি বোধহয়। তো সেইখানে হান্নান মাসুদ বলছে যে জেনজি তিনি প্রতিনিধি, এবং জেনজি এই সংবিধান চায় না, 72-এর সংবিধান চায় না। আসলে এটা কতটুকু মনে হয় যে বাংলাদেশের জেনজি কি সবাই হান্নান মাসুদের সঙ্গে আছে, এবং পুরো জেনজি 72 সংবিধান বিরোধী? আমাদের দেশে হলো কি, যখন যার স্বার্থ দরকার বা যখন যার বলার দরকার, তখন সে নিজের গুরুত্ব বোঝানোর জন্যে সে অনেককে জড়িয়ে নেয়। এখানে আমাদের দেশের যে জেএনজি বলতে যারা বোঝায়, তারা ওই জুলাই আগস্টের সময় অনেকেই রাস্তায় নেমেছিলেন, কিন্তু যারা এই রাস্তায় এখান থেকে যারা শিক্ষালয়ে ফিরে গেছে, এরা হান্নান মাসুদদের কথার সঙ্গে একমত নন। তারা একটা বিশেষ উদ্দেশ্যে সেখানে আসছিল। এখন হান্নান মাসুদের সঙ্গে আছেন যারা অনেকে জড়িত আছেন, এর সঙ্গে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আছে, পাকিস্তান রাজাকার আলবদর আশামসের যারা নীতি এবং আদর্শ ধারণ করেন তারা আছেন। তারা তো অবশ্যই 72-এর সংবিধান চাইবেন না। তারা অবশ্যই মুক্তিযুদ্ধের যে ধারণা বা আইডিওলজি, এটাকে তারা আফোল্ড করতে চাইবে না। তাদের কাছে 24-এর যে গণ অভ্যুত্থান, এটাই তাদের একটা প্রাইম ফ্যাক্টর। তো সেদিক থেকে আসলে রাজনীতিতে যেহেতু হান্নান মাসুদরা তারা পার্লামেন্টে গেছে বা তাদেরকে নেওয়া হয়েছে, এখন তারা তাদের মতো বক্তব্য দিয়ে যাচ্ছেন। আর সরকারও তাদের মতো, হয়তো সরকার এখানে তাদের সঙ্গে পলিটিক্স করছে বা সরকার তাদের মতো করে এখানে অনেক কিছু করার চেষ্টা করছে। এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না যে এটা কি গেম মিক্স নাকি রিমিক্স, নাকি এটার পরিণতি আমাদের দেশের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। বিকজ এভরিবডি ইজ ট্রাইং টু প্লে, সবাই খেলার চেষ্টা করছে, অ্যান্ড এভরিথিং ইজ কুকিং, সবকিছু এখন রান্না হচ্ছে, কিন্তু এখনো কমপ্লিট হয় নাই কোনো কিছু। জি, আমি যাব সংসদের দিকে। অনেকটা সংসদে আলোচনাটা উঠেছে, স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এমন একটা অবস্থা স্বাস্থ্য খাতের যে সরকারি হাসপাতালগুলোতে থানা পর্যায়ে গজ ব্যান্ডেজ কেনারও টাকা নেই, ইনজেকশন কেনার টাকা নেই। একজন দর্শক কমেন্ট করেছেন আপনাকে, যে আমি রনি ভাইয়ের কাছে জানতে চাই যে হামের টিকার জন্য শিশুরা মারা যাচ্ছে, এর দায় কার? ইউনূস সরকারের, বিএনপির না আওয়ামী লীগের? স্বাস্থ্যমন্ত্রী বলেছে 18 সালের পরে ঠিক মতো হামের টিকা নিয়ে ক্যাম্পেইন হয়নি। আমি দেখলাম যে অন্যান্য বিশ্লেষকরা তারা বলছেন যে ডক্টর ইউনূস সরকারের সময় যেই টিকাটা দেওয়ার কথা সেটা ঠিক মতো দেওয়া হয়নি। এত বড় একটা ঘটনা, শিশুরা মৃত্যুর ঝুঁকিতে, আপনার কি মনে হয় দায়টা কার? কোথায় লেগেছে আমাদের? প্রথমত যে ইমিডিয়েটলি সরকারের যে কোনো ফান্ড থেকে টাকা নিয়ে, বিভিন্ন ফান্ডে টাকা আসে, যে কোনো ফান্ড থেকে টাকা নিয়ে এই হামের টিকা দেওয়া উচিত এবং আমদানি করে। দিস ইজ দ্য ফার্স্ট। সেকেন্ড থিং হলো যে এই হামে এ যাবৎকালে যত লোক মারা গিয়েছেন, যত শিশু মারা গেছেন এবং আগামীতে যারা মৃত্যু ঝুঁকিতে আছেন তাদের চিকিৎসার ব্যাপারে যত্ন নেওয়া। থার্ড হলো যে এই কাজের সঙ্গে যারা জড়িত, একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ইউনূস সরকারের কারা কারা জড়িত আর শেখ হাসিনা সরকারের কারা কারা জড়িত, আমি মনে করি যে এগুলো মানে জীবন মরণ সমস্যা, এগুলো দায়িত্ব অবহেলা করার বিষয় না, এগুলো নিয়ে রাজনীতি করার বিষয় না। আমি মনে করি যারাই জড়িত হন প্রত্যেকটা লোককে আইনের আওতায় এনে বিচার করা উচিত, যাতে দৃষ্টান্তমূলক বিচার আগামীতে যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড না ঘটে। দ্বিতীয়ত হলো যে স্বাস্থ্যমন্ত্রীকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই যে এরকম একটা বিষয় তিনি জাতির সামনে নির্দ্বিধায় নিয়ে এসেছেন। প্রথমত তিনি বলেছেন যে ধরনের ঘটনা ঘটেছে, এরপরে এই চিকিৎসা নিয়ে অনেক ডাক্তাররা তারা নেগলিজেন্স করছে, তো তাদের ব্যাপারে তিনি সরাসরি মুখ খুলেছেন। বিশেষ করে রাজশাহী মেডিকেলের যিনি পরিচালক তার সম্পর্কে তিনি মুখ খুলেছেন। তারপরে এই ইমিডিয়েটলি ওষুধ কেনার ব্যবস্থা তিনি করেছেন। এই জন্য আমি মনে করি যে এই ক্রাইসিস মোমেন্টে, বাংলাদেশের ক্রাইসিস মোমেন্টে তিনি যতটুকু করছেন আমাদের আসলে সবারই তাকে ধন্যবাদ দেওয়া উচিত। সরকার একটা বিষয়ে খুব শক্ত অবস্থান নিয়েছে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন গ্রেফতারের মধ্যে দিয়ে ডিজিএফআই প্রধান, একজন সাবেক প্রধান গ্রেফতার হলো, আরেকজন সাবেক পরিচালক গ্রেফতার হলো। গভর্নমেন্টের আসলে মূল মেসেজটা কি মনে হচ্ছে? গভর্নমেন্ট কি 111 এর কুশলভদের বিরুদ্ধে লড়ছে, নাকি জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তার উপরে যে ব্যক্তিগতভাবে তাকে যে টর্চার করা হয়েছিল সেটার উপরে লড়ছে, নাকি অন্য কিছু?
আর একই সঙ্গে আপনার যদি মনে হয় যে এটা 111 এর কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাহলে 111 এর কুশীলবদের মধ্যে তো একজন ছিল ডক্টর ইউনূস, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? এখানে মূল ব্যাপারগুলো কি জানেন, যে যারা যার দ্বারা বেনিফিশিয়ারি হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস 111-এর একজন কুশীলব ছিলেন, এতে সন্দেহ নাই। কিন্তু বর্তমান বিএনপিকে ক্ষমতা আনা, নির্বাচন অনুষ্ঠান করা থেকে শুরু করে যা কিছু করা, ক্ষমতা হস্তান্তর ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিপূর্ণভাবে করেছেন। তো বাংলাদেশের যে ট্রেডিশন, সেই ট্রেডিশন অনুযায়ী তারেক রহমান সাহেব থেকে শুরু করে যারা আছেন বিএনপি, সবাইকেই একটা সেফ প্যাসেজ এবং এক্সিট দিতে হবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীকে। যেভাবে 75-এর 15 আগস্টের পর সে বঙ্গবন্ধুর খুনিদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছিল, যেভাবে 111-এর পর মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবদেরকে সেফ এক্সিট দিয়েছিলেন শেখ হাসিনা, যেভাবে মাসুদউদ্দিনকে সেফ এক্সিট দেওয়ার পরে তাদেরকে আবার পুনর্বাসিত করে এমপি পর্যন্ত বানিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন। তো একইভাবে বিএনপিও সেম কাজটা করবে তাদেরকে যারা ক্ষমতা এনেছে। এটা 2 নম্বর হলো যে এখানে 111-এর সাথে এবং তারেক রহমান সাহেবের সাথে মানে উপর যারা নির্যাতন করেছেন, যুগপৎ ভাবে দুটো একসঙ্গে কাজ করছে। তাদের মনের মধ্যে একটা ভয় যে আবার একটা 111 হতে পারে, আবার এই যে শেখ হাসিনাকে যেভাবে এত শক্তিশালী একটা সরকার, তো সেই শক্তিশালী একটা সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করলো, লড়াই করলো, যাদেরকে ক্ষমতাচ্যুত করলো, তো এইরকম একটা শক্তি তো বিএনপির বিরুদ্ধেও মানে দাঁড়িয়ে যেতে পারে। এই জন্য আসলে বিএনপি এখন দ্বিমুখী একটা মানে যাকে বলা হয় ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছে। তাদের প্রথম ভয় হলো যে আবার একটা 111 আসতে পারে, তো যার জন্য সেই 111-র যারা কুশীলব আছেন, যাদেরকে মানে তারা ধরতে পারেন, বা যাদেরকে মোটামুটি যাদের সাথে তাদের কোনো কমিটমেন্ট নেই, বা যাদের সাথে তাদের কোনো ইংরেজিতে যেটাকে বলা হয় কনসিডারেশন নেই, যে এরা আমাদেরকে আসলে কোনো, যেমন এখন মামুন খালেদ আছে, তারপরে মাসুদউদ্দিন, এরা সব পচা মাল যাকে বলা হয় বাংলা যদি বলি, যে এরা রিটায়ার্ড বয়স্ক মানুষ, তাদেরকে জেলে নিলে কেউ কাজ করবে না। কিন্তু দেখা গেল একজন ভালো সাংবাদিক আছেন, একজন বুদ্ধিজীবী আছেন, একজন ব্যবসায়ী ছিলেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতির সম্পন্ন মানুষ আছেন, এদেরকে জেলে নেওয়া হলে অনেক হাউকাও হবে, দেশের বাইরে হাউকাও হবে। তারপর শেষে ধরেন আপনি একটা মিডিয়া হাউসের মালিক, তখন আপনাকে আমি ধরলাম, ধরার পরে আপনার সাংবাদিক সারা বাংলাদেশে ছড়িয়ে আছে, আপনার নেতা কর্মী আপনার আছে, তারা এখন ইউটিউবে একটার পর একটা সরকারের বিরুদ্ধে বদনাম ছড়াতে চাইলো, বলে সরকার এই ধরনের ঝামেলায় যাবে না। কানা আলমগীরকে দেখেন গ্রেপ্তার করতে গিয়ে ইউনূস কি বিপদে পড়লো, সে তাতে কোনো লাভ হয় নাই, বরং একেবারে শেষ মুহূর্তে গ্রেপ্তার করে আমরা সবাই মিলে যেভাবে তাকে গালাগালি করে তার সর্বনাশ করে দিয়েছি। তো এইভাবে অনেক সাংবাদিক আছে, অনেক জনপ্রিয় ব্যক্তি আছে, অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকজন আছে, যাদের ভয়েস আছে, কলম আছে, তারপরে তারা দেশে বিদেশে যথেষ্ট ইনফ্লুয়েন্স করতে পারে যে কোনো সময়। তো এদেরকে আসলে বিএনপি কিছু বলবে না, তারা জানে যে এদের বুদ্ধিমতোই করা হয়েছে। এমনকি তার নিজের দলের মধ্যে তো অনেক লোক আছে, বিএনপির মধ্যে তো যারা সংস্কারবাদী লোক, তারাই হয়তো মাসুদউদ্দিন সাহেবকে বলেছেন, ডিজিএফআই লোকদেরকে বলছেন যে ধরো তারেক রহমান সাহেবকে, ধরো আচ্ছা মতো মাজা ভেঙে দাও, টানাও, পিটাও, ফেলে দাও, হ্যাঁ ওকে শেষ করে দাও। তো এই জিনিসগুলো বিএনপির মধ্যে বলছে, কিন্তু কৌশলগত কারণে এখন বিএনপির যারা লোকজন আছে তারা চিনেন, তাদেরকে জানেন, অনেককে হয়তো ভালো ভালো পদও তাদেরকে দিতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের তো এভাবে মারতে পারতেছেন না। তো কৌশলগতভাবে যে জিনিসগুলো করা সম্ভব হচ্ছে না, যেগুলো তারা করতে পারবেন না, যেগুলো করলে তাদের জন্য ঝুঁকি হয়ে যাবে, সেগুলো বাদ দিয়ে মোটামুটি যাদেরকে ধরলে নিরাপদ, মানে লাঠিও ভাঙলো না, সাপও মরলো, ঠিক এইরকম একটা অবস্থা তারা করতে চাচ্ছে। অথবা বউকে মেরে না ঝিকে মেরে বউকে শেখাতে চাচ্ছে, কিন্তু তারা বউকে মেরে ঝিকে শিখাবে না। তাহলে মানে ব্যাপারটা কি এরকম যে ধরেন আপনি বলছিলেন যে এক্সিট, তারেক রহমান যেহেতু ক্ষমতায় এসেছেন ইউনূসের মধ্যে দিয়ে তাদেরকে এক্সিট দেওয়া হচ্ছে, তাহলে ইউনূস সরকারের অনেকের বিরুদ্ধে যে অসংখ্য দুর্নীতির অভিযোগ, মবে পেট্রোনাইজ করার অভিযোগ, এরা সবাই কি বিনা চ্যালেঞ্জে ছাড় পেয়ে যাবে? মোটামুটি ধরে নিতে পারেন বিনা চ্যালেঞ্জে ছাড় পেয়ে যাবেন, বিনা চ্যালেঞ্জে ছাড় পেয়ে যাবেন। আর এমনকি জামাতের সাথে বিএনপির সাথে আপনি যে রেষারেষি দেখছেন, এটা সাজানো, এটা অন দ্য লং রানে মানে এটা নিয়ে দেখা খুব বেশি জামাত রাস্তায় নামবে, বিএনপি তাদেরকে ফেস করবে, নট লাইক দ্যাট। এটা জনগণকে দেখানো যে একটা সুন্দর বিরোধী দল আছে, আমরা পার্লামেন্টে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মতো সে বিতর্ক করি, একে অপরের সমালোচনা করি, আবার দিন শেষে আমরা এক টেবিলে বসে খাবার খাই। দেখো আমরা কত সভ্য হয়েছি, আমরা কি শেখ হাসিনার মতো অসভ্য? আমরা কি মানে আওয়ামী লীগের মতো বর্বর? আমরা জাতীয় পার্টিকে যেভাবে আওয়ামী লীগ শেষ করে দিয়েছে, আমরা তো জামাতকে সেভাবে শেষ করিনি। আমরা জামাতকে আতর দিচ্ছি,
আমরা জামাতকে অজুর পানি এগিয়ে দিচ্ছি, আমরা জামাতের সাথে কুলাকুলি করছি, আমরা জামাতকে সুযোগ দিচ্ছি, মাইক দিচ্ছি, আমাদের সে বেশি সময় দিচ্ছি যেন তারা আমাদেরকে গালাগালি করতে পারে। তো আমরা হলাম গিয়ে জাত এরিয়ান, আর্য জাতি। ইউরোপ আমেরিকাতে থেকে আমরা এই সভ্যতাগুলো শিখে আসছি। তো যাক, এখন তারা বলতে পারে যে আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আছে তারা তো লন্ডন আমেরিকাতে পালাতে পারলো না, যেতে পারলো না, তারা ওই ভারতেই আছে। বলে ভারতে থাকলে তারা ভবিষ্যতে যদি বাংলাদেশে আসে ওই মমতা ব্যানার্জির মতো আচরণই করবে, প্রণব মুখার্জির মতো আচরণ করবে, তারা কোনোদিন মার্গারেট থ্যাচার বা উইনস্টন চার্চিলের মতো হতে পারবে না। যার জন্য আমরা ওই রাজার দেশ থেকে আসছি, ফলে আমরা আগামী 41 সন পর্যন্ত চমৎকার একটি শাসন ব্যবস্থা জাতিকে উপহার দেব।